বন্ধুরা, আজ অবধি আপনারা নিশ্চয়ই এমন সিরিজ দেখেছেন যেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত একটি গল্প চলতে থাকে, কিন্তু আজ আমি আপনাদের জন্য এমন একটি সিরিজ নিয়ে এসেছি যার মধ্যে মোট 4টি এপিসোড আছে এবং প্রত্যেকটি গল্পই একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা। এবং আপনারা জেনে অবাক হবেন যে এই 4টি গল্পই 4জন ভিন্ন ভিন্ন পরিচালক দ্বারা তৈরি করা হয়েছে। কি বন্ধুরা, শুনে অবাক লাগছে তো? আপনাদের ঠিক একই রকম অবাক করবে এই ওয়েব সিরিজের প্রত্যেকটি গল্প। আর তাই আজ আমি এই সিরিজের প্রথম গল্পটি আপনাদের এক্সপ্লেন করে শোনাবো। এই ওয়েব সিরিজের নাম হচ্ছে পাভা কারাইগাল। এটি একটি তামিল ওয়েব সিরিজ যার IMDb রেটিং হচ্ছে 8/10, যা সত্যি প্রশংসনীয়। এই সিরিজের প্রত্যেকটি পর্ব একটি সুন্দর সুরেলা গান দিয়ে শুরু হয়, যেখানে একটি ছোট্ট গল্প অ্যানিমেশনের দ্বারা আমাদের দেখানো হয় যে কিভাবে একটি দম্পতির ঘরে একটি ছোট্ট মেয়ে জন্ম নেয় এবং ধীরে ধীরে সে হাঁটতে শেখে। তারপর একদিন মেয়েটি বড় হয়ে একটি ছেলের সাথে বিয়ে করে, আর কিছুদিন পর সে নিজেও মা হয় এবং তার ঘরেও একটি কন্যা সন্তান জন্ম হয়। এবং এভাবেই এই গল্পটি একটি লুপে চলতে থাকে। এই ছোট্ট গল্পের মাধ্যমে আমাদের বোঝানো হয় যে আমাদের সমাজ একজন সাধারণ মেয়ের জীবন এতটাই কঠিন করে তোলে যে সে তার নিজের ঘরেও নিরাপদ থাকে না। সিরিজের প্রথম পর্বের নাম টাঙ্গল, আর এই গল্পটি 1981 সালের একটি গ্রামের, যেখানে সত্তার নামের এক ব্যক্তি থাকে যে দেখতে ছেলের মতো হলেও তার হাবভাব ও আচরণ একটি মেয়ের মতো। অর্থাৎ সত্তার একজন ট্রান্সজেন্ডার, যার শুধুমাত্র ছেলেদের প্রতি আকর্ষণ থাকে, কোনো মেয়ের প্রতি নয়। তার এই স্বভাবের কারণে গ্রামের কেউ তাকে পছন্দ করে না, এমনকি তার নিজের বাবাও তার সাথে খারাপ আচরণ করে এবং তাকে ঘরে থাকতে দেয় না। সত্তার এই গ্রামের কেউ সত্তারকে নিজেদের কাছে বসতেও দেয় না। এরই মধ্যে আমরা আরেকজনকে দেখতে পাই যার নাম হচ্ছে সারবানা। সারবানা গ্রামের বাইরে শহরে পড়াশোনা করে এবং যখনই সে কলেজের ছুটি পায় তখনই সে গ্রামে চলে আসে। সত্তার এবং সারবানা দুজনেই ছোটবেলাকার বন্ধু এবং সারবানা সত্তারকে সবসময় ভালোবেসে সোনা জানু বলে ডাকে। কিন্তু তাদের এইরূপ বন্ধুত্ব সত্তারের বাবার মোটেই পছন্দ না। যখনই তিনি তাদের দুজনকে একসাথে দেখে তখনই তিনি তাদেরকে বকাবকি করতে থাকে। ওই গ্রামে 4জন বাজে ছেলে থাকে যারা সত্তারকে দেখতে পেলেই তাকে বিরক্ত করতে থাকে, আর প্রত্যেকবারই সারবানা ওইখানে এসে সত্তারকে ওদের হাত থেকে রক্ষা করে। সত্তার এবং সারবানা সবসময় একটি নদীর ধারে দেখা করত এবং সেইখানেই তারা নিজেদের মধ্যে গল্প এবং নানা রকম কথা আলোচনা করত। সত্তার তার সাথে সবসময় একটি ব্যাগ রাখতো। একদিন সারবানা সত্তারকে ওই ব্যাগটি নিয়ে জিজ্ঞাসা করলে সত্তার থেকে কিছুই উত্তর দেয় না, যার কারণে সারবানা তার সাথে মজার ছলে ওই ব্যাগটি তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে দেখে যে ওই ব্যাগটির মধ্যে প্রচুর টাকা রয়েছে। সারবানা যখন এই টাকার ব্যাপারে সত্তারকে জিজ্ঞাসা করে তখন সত্তার প্রথমে কিছু না জানালেও পরে দ্বিধাগ্রস্ত হয়ে তাকে জানায় যে এখন আর মাত্র 3000 টাকা দরকার এবং তারপরে আমি মুম্বাইয়ে গিয়ে অপারেশন করিয়ে আমার লিঙ্গ পরিবর্তন করব এবং তারপরে আমরা দুজনে বিয়ে করে ফেলবো। এই কথা শুনে সারবানা খুব অবাক হয় এবং সত্তারকে বলে, আমি শুধু তোমাকে আমার বন্ধু হিসেবেই দেখি, আমি কিভাবে তোমাকে বিয়ে করব। এবং তারপরে সারবানা সত্তারকে জানায় যে সে আসলে সত্তারের বোন সাহিরাকে পছন্দ করে এবং নিজের পকেট থেকে একটি লাভ লেটার বের করে সত্তারকে দেয় এবং তাকে বলে যে এই লাভ লেটারটি তার বোন সাহিরাকে দিতে। সারবানার মুখে এইসব কথা শুনে সত্তারের মন একদম ভেঙে যায় এবং সে কাঁদতে কাঁদতে সারবানাকে বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি। কিন্তু তখন সারবানা সত্তারকে বুঝিয়ে বলে যে সে তাকে সবসময় শুধু একজন ভালো বন্ধু হিসেবেই দেখেছে, কারণ তারা দুজনেই ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। সত্তার নিজের হৃদয়ে পাথর রেখে লাভ লেটারটি নিয়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। বাড়িতে গিয়ে লাভ লেটারটি তার বোনকে দিয়ে সত্তার জানতে পারে যে সাহিরাও আসলে মনে মনে সারবানাকে ভালোবাসে। সত্তার নিজের কথাগুলো তার মনেই চেপে রাখে ও তার বোনকে এ বিষয়ে কিছুই বলে না। পরের দিন থেকে সত্তার সারবানা থেকে এড়িয়ে চলতে শুরু করে এবং তার আশেপাশে যায় না। কিন্তু সারবানা কোনোরকমভাবে সত্তারের কাছে আসে এবং তাকে ওই লাভ লেটারের বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু সত্তার সারবানাকে মিথ্যে বলে যে আমি আমার বোনকে ওই চিঠিটা দিয়েছিলাম কিন্তু সে তা ছিঁড়ে ফেলেছে। এটা শুনে সারবানার চোখে জল এসে যায়। সারবানার চোখে জল দেখে সত্তার তাকে বলে, আমি আজ পর্যন্ত কখনো তোমার চোখে জল দেখিনি, তুমি চিন্তা করো না, আমি সাহিরার সাথে এ বিষয়ে আবার আলোচনা করব। বাড়িতে ফিরে এসে সত্তার অঝরে কাঁদতে থাকে এবং সে তার বোনকে সারবানার ব্যাপারে সবকিছু জানায়। একদিন সারবানা সিনেমা হলে গেলে সত্তার তার বোন সাহিরাকে নিয়ে ওইখানে আসে তাদের দেখা করানোর জন্য। এরপর যখনই সারবানা আর সাহিরা দেখা করার হতো তখনই সত্তার সাহিরাকে নিয়ে যেত দেখা করানোর জন্য। এইভাবেই সারবানা ও সাহিরার মধ্যে গভীর ভালোবাসা তৈরি হয়। কিন্তু একদিন একজন লোক সাহিরাকে সারবানার সাথে দেখে ফেলে এবং সে সাহিরার বাবাকে গিয়ে সবকিছু বলে দেয়। এরপর সাহিরা বাড়িতে ফেরার সাথে সাথেই তার বাবা তাকে খুব মারধর করে। এই ঘটনার পর তারা দুজনেই এই গ্রাম থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে এবং তাদের সত্তা তাদের সাহায্য করে। তারা পালিয়ে যাওয়ার সময় তাদের পরিবার তাদের দুজনকেই খুঁজতে থাকে, আর অন্যদিকে সত্তা তাদের দুজনকে পালানোর পুরো ব্যবস্থা করে দেয়। তখন সারবানা সত্তারকে বলে যে তুমি আমাদের সাথে পালিয়ে চলো, এইখানে থাকলে এরা তোমাকেও মেরে ফেলবে।
যার উত্তরে সত্তার বলে যে তোমরা আগে গিয়ে ওইখানে ঠিকঠাক করে সেটেল হয়ে যাও, তারপর আমিও ওইখানে চলে যাব। সারবানা সত্তারকে একটি লিপস্টিক উপহার দেয়, কারণ সত্তার লিপস্টিক লাগাতে খুব পছন্দ করে। এরপর সত্তারও সারবানাকে একটি ব্যাগ দেয়। যখন সারবানা গাড়িতে বসে পড়ে তখন সে ব্যাগটি খুলে দেখে যে ওই ব্যাগে অনেক টাকা রয়েছে, যা সত্তার নিজের অপারেশনের জন্য জমাচ্ছিল। তাই সে ড্রাইভারকে তার গাড়ি থামাতে বলে, কিন্তু সাহিরা তখন সারবানাকে বোঝায় যে আমরা যখন বাইরে গিয়ে সেটেল হয়ে যাব তখন আমরা ওই টাকাগুলো সত্তারকে ফিরিয়ে দেব এবং আমরা তাকেও আমাদের কাছে নিয়ে চলে যাব। এরপর তারা দুজনেই ওই গ্রাম থেকে পালিয়ে যায় এবং বিয়ে করে ফেলে। এরপর আমরা 1 বছর পরে ঘটনা দেখতে পাই, যেখানে সারবানা ও সাহিরা নিজেদের সন্তানকে নিয়ে গ্রামে ফিরে যাচ্ছে। আসলে সাহিরার মা হওয়ার খবর শুনে দুজনের ফ্যামিলি তাদের অভিমান মিটমাট করে তাদের মেনে নেয়। যখন তারা দুজনেই গাড়িতে করে গ্রামে ফিরে যাচ্ছিল তখন সারবানা নিজের কাকার কাছে সত্তারের সম্পর্কে জিজ্ঞেস করে, যেটা শুনে তার কাকা একটু ইতস্তত বোধ করে। কিন্তু বারবার সারবানা সত্তারের জিজ্ঞাসাবাদে তার কাকা অবশেষে সত্যটা জানায় যে তারা যখন গ্রাম থেকে পালিয়ে গিয়েছিল তখন সত্তারের বাবা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং গ্রামের কেউ তাকে আশ্রয় দেয় না, যার কারণে সত্তার নদীর ধারে গিয়ে জীবিকা নির্বাহ করছিল। এরই মধ্যে একদিন সেখানে ওই 4টি বাঁধি ছেলের নজর তার দিকে যায় এবং তারা সত্তারকে তাড়া করতে শুরু করে। ওদের কাছ থেকে পালিয়ে সত্তার তার বাড়িতে যায় এবং তার বাবার কাছে প্রার্থনা করে তাকে বাঁচানোর জন্য, কিন্তু তার বাবা দরজা খুলে না। এতে তার মা কাঁদতে কাঁদতে তাকে বলে যে তোমার এইখানে জন্ম হওয়াই ভুল, তুমি কোথাও গিয়ে মরে যাও না কেন। এই কথা শুনে সত্তার সেখান থেকে চলে যায় এবং বেশ কিছুদিন পর খবর আসে সত্তার মারা গিয়েছে। এইসব শুনে সারবানা ও সাহিরার চোখে জল আসে এবং তারা লক্ষ্য করে যে তারা ইতিমধ্যে গ্রামে পৌঁছে গিয়েছে, কিন্তু সাহিরা গ্রামে কাউকেই তার বাচ্চাকে স্পর্শ করতে দেয় না এবং সারবানা সবাইকে বলে যে এই গ্রামের লোকেরা এক নিরীহ মানুষকে হত্যা করেছে। আর এটা বলে তারা আবারও গ্রাম থেকে ফিরে যেতে থাকে আর তারা আবারও সে নদীর ধারে যায় যেখানে সত্তার ও সারবানা দেখা করত। সেখানে গিয়ে সারবানা সত্তারের একটি ব্যাগ খুঁজে পায়, যেখানে কিছু টাকা ও সত্তার এবং সারবানার একটি ছবি ছিল, যেটা দেখে সারবানা অঝরে কাঁদতে থাকে। আর এইখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। দ্বিতীয় গল্পের শুরুতেই আমরা দুটি যমজ বোনকে দেখতে পাই, যার মধ্যে একজনের নাম আদিলক্ষ্মী এবং অন্যজনের নাম জ্যোতিলক্ষ্মী। কিন্তু দুই বোন হওয়ার সত্ত্বেও তারা একে অপরের সাথে কথা বলে না, আর জ্যোতিলক্ষ্মী শহরে থাকে পড়াশোনার জন্য। এরপরে আমরা একটি অন্য সিন দেখতে পাই, যেখানে গ্রামের সর্দার অর্থাৎ বিরাসিমন একটি ইন্টারকাস্ট বিয়ে দিচ্ছেন, কারণ বিরাসিমন বিশ্বাস করেন যে প্রেমে জাতপাত কিছু হয় না, এদের সবার সমান অধিকার রয়েছে, যে কেউ যাকে খুশি ভালোবাসতে পারে এবং বিয়ে করতে পারে। কিন্তু আসলে ব্যাপারটা ঠিক সেরকম নয়। বিরাসিমন বাইরে থেকে দেখতে যতটা বড় মনের মানুষ মনে হয়, সে আসলে ভেতর থেকে ততটাই ছোট মানসিকতার একজন। ওই গ্রামে যে কেউ ইন্টারকাস্ট বিয়ে করতেন, বিরাসিমন তার লোকদের বলে তাকে মেরে ফেলতেন এবং এই কাজে তার বিশেষ বিশ্বাসের লোক ছিল নারীকুট্টি, যে তাকে এই কাজে সাহায্য করত। নারীকুট্টি মনে করত যে একটি মেয়েকে তার স্বজাতির মধ্যেই বিয়ে করা উচিত। এরপরে আমরা আরেকটি মেয়েকে দেখতে পাই, যার নাম হয় পেনেলোপি, যে আদিলক্ষ্মী এবং জ্যোতিলক্ষ্মীর মিডিয়েটর হিসেবে কাজ করে। অর্থাৎ যদি আদিলক্ষ্মী জ্যোতিলক্ষ্মীকে এবং জ্যোতিলক্ষ্মী আদিলক্ষ্মীকে কিছু বলার থাকে, তাহলে তারা পেনেলোপির মাধ্যমে কথা বলতো। জ্যোতি বর্তমানে শহরে থেকে পড়াশোনা করছে এবং আদি তার বাবা বিরাসিমনের সাথে গ্রামে বসবাস করে। হ্যাঁ বন্ধুরা, আসলে আদি এবং জ্যোতি দুজনেই বিরাসিমনের মেয়ে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে আদি পেনেলোপিকে ফোন করে তাকে জানায় যে এখন তার বাবা সম্পূর্ণ বদলে গেছে, সে এখন কোনো রকম জাতপাত মানে না, তাই সে শীঘ্রই তার বাবার কাছে নিজের ভালোবাসার কথা বলতে যাচ্ছে। এবং তাদের কথা শুনে এটাও বোঝা যায় যে জ্যোতির জীবনেও এমন একজন আছে যাকে সে ভালোবাসে। এরপর একদিন আদি তার বাবাকে বলে যে সে তার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চায়, যার ফলে বিরাসিমন তার ড্রাইভারকে গাড়িটাকে একপাশে পার্ক করতে বলে। আদি তার বাবাকে জানায় যে সে আসলে একজনকে ভালোবাসে এবং সে আর অন্য কেউ নয় বরং তাদেরই গাড়ির ড্রাইভার। এই কথা শুনে বিরাসিমন তার ড্রাইভারকে ডেকে তাকে বলে যে আগামীকাল তুমি তোমার পরিবারকে নিয়ে আমাদের বাড়িতে এসো, আমি তাদের সাথে এই ব্যাপারে আলোচনা করব। এটা শুনে তারা দুজনেই খুব খুশি হয়ে যায় এবং আদি এই ব্যাপারে জ্যোতি এবং পেনেলোপিকেও জানায়, যার ফলে তারাও দুজনে খুব খুশি হয়ে যায়। কিন্তু আসলে বিরাসিমনের ওপরে ওপরে রাজি হয়ে গেলেও ভেতরে ভেতরে সে খুব ক্ষিপ্ত হয়েছিল। বিরাসিমন বাড়িতে এসে তার লোকজনকে এই ব্যাপারে সবকিছু জানায়, কিন্তু নারীকুট্টি এই কথা জানার সঙ্গে সঙ্গে বিরাসিমনকে উস্কে দিয়ে তাকে বলে যে যখন অন্য গ্রামবাসীরা এরকম করে তখন তাদের হত্যা করা হয়, তাহলে কিভাবে সে তার নিজের মেয়ের বিয়ে মেনে নিচ্ছে? তার উচিত অন্য গ্রামবাসীদের মতো নিজের মেয়েকেও এই ভুলের জন্য মেরে ফেলা।
কিছুক্ষণ চিন্তা করার পর বিরাসিমন এই ব্যাপারে রাজি হয়ে যায়। এরপর নারীকুটটি আদিলক্ষ্মী স্নানের জলের মধ্যে একটি ইলেকট্রিক তার রেখে দেয়। আর অন্যদিকে ঠিক ওই মুহূর্তে যখন আদিলক্ষ্মী স্নান করতে যাচ্ছিল তখন বিরাসিমন তাকে ডেকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি যদি তোমাকে ওই ছেলের সাথে বিয়ে দিতে রাজি না হতাম তাহলে তুমি কি করতে? যার উত্তরে আদিলক্ষ্মী বলে যদি তিনি বিয়েতে রাজি না হতেন তবে সে এই বাড়ি ছেড়ে পালিয়ে যেত। তার উত্তর শুনে বিরাসিমন তার মেয়ের হাত ধরে বলেন, আচ্ছা যাও, আগে তুমি স্নান করে এসো। এরপর যখনই আদিলক্ষ্মী স্নানের জন্য ওই জলে হাত দেয় ঠিক তখনই সেই মুহূর্তেই ইলেকট্রিক শক লাগে এবং সে সেখানেই মারা যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই জ্যোতি তার বন্ধু প্যানালোপি এবং বি কিউবের সাথে তার বাড়িতে এসেছে। প্যানালোপি বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই সে বাথরুমে যায় এবং বাথরুমের অবস্থা দেখে সে বুঝতে পারে যে নিশ্চয়ই এখানে কিছু হয়েছে। আর অন্যদিকে নারীকুটটি জ্যোতির কাছে আসে এবং তার সাথে নানা রকম কথা বলার মাধ্যমে তার পেটের কথা জানার চেষ্টা করে যে সেও কি কাউকে ভালোবাসে। এর উত্তরে জ্যোতি তাকে জানায় যে সেও একজনকে ভালোবাসে। এইটা শুনে নারীকুটটি বি কিউবের উপর সন্দেহ করে এবং তাকে মারধর করতে থাকে। এরপর প্যানালোপি জ্যোতিকে তার সন্দেহের কথা বলে, যেটা শুনে জ্যোতি তার বোন আদিকে খুঁজতে থাকে। আর অন্যদিকে নারীকুটটি বি কিউবকে ধরে অনেক মারধর করতে লাগে, কারণ তাদের মনে হচ্ছিল জ্যোতি আর অন্য কাউকে নয় বরং বি কিউবের সাথেই প্রেম করে। জ্যোতি আদিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে এবং দেখে তারা সবাই বি কিউবকে পেটাচ্ছে। তখন সে নারীকুটটিকে বলে, আমি বলেছিলাম যে আমি কাউকে ভালোবাসি, কিন্তু আমি এটা বলিনি যে আমি বি কিউবকে ভালোবাসি। ওদের মধ্যে বিতর্ক চলছিল। ঠিক সেই সময়ই প্যানালোপি এগিয়ে এসে নারীকুটটিকে বলে যে জ্যোতি আসলে আমাকে ভালোবাসে, আমরা দুজনেই লেসবিয়ান। এই কথা শুনে নারীকুটটি বিশ্বাস করে না এবং জিজ্ঞাসা করে কিভাবে আমি এটা মানবো যে তোমরা সত্যি বলছো। তখন জ্যোতি এবং প্যানালোপি দুজনে দুজনকে কিস করতে শুরু করে। এটা দেখে বিরাসিমন জ্যোতির কাছে আসে এবং তাকে বলে যে আমার কাছে জাত এবং সম্মান নিজের জীবনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তোমার বোনও এই একই ভুল করেছে বলে তার মৃতদেহ নিচে পড়ে আছে, আর যদি তুমিও ঠিক এই একই ভুল করো তাহলে তোমাকেও নিজের প্রাণ হারাতে হবে। বোনের মৃত্যুর খবর শুনে জ্যোতি খুব কাঁদতে থাকে। এরপরে আদিলক্ষ্মীর শেষকৃত্য সম্পূর্ণ করা হয়। আর অন্যদিকে আমরা জানতে পারি যে আদির প্রেমিক অর্থাৎ সে গাড়ির ড্রাইভারটিকেও মেরে ফেলা হয়েছে। বিরাসিমন প্যানালোপি ও বি কিউবের কাছে আসে এবং তাদের বলে যে প্রত্যেক ব্যক্তিকে এখান থেকে পালানোর জন্য একটি করে সুযোগ দেওয়া হয়, তাই ভালো হবে যদি তোমরা এখনই এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যাও। এই সব ঘটনার পরে জ্যোতি সবসময় একা এবং চুপচাপ থাকতে শুরু করে। বেশ কিছুদিন পর একদিন জ্যোতি তার বাবার কাছে আসে এবং তাকে বলে যে প্রেম কখনো জাত বা ধর্মের ভিত্তিতে হয় না, এটি আপনা আপনি হয়ে যায়। তাই আমি তোমাকে বলছি আমার বন্ধুরা আমাকে নিতে আসছে আর আমি এখান থেকে চলে যাচ্ছি। আর যদি তুমি আমাকে থামাতে চেষ্টা করো তাহলে আমি নিজেই নিজের জীবন শেষ করে ফেলবো। এরপরে আমরা দেখতে পাই যে প্যানালোপি ও বি কিউব গাড়ি নিয়ে এসেছে এবং তারা জ্যোতিকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। এটা দেখে বিরাসিমনের লোকেরা তাদের থামাতে আসে, কিন্তু বিরাসিমন তাদের বারণ করে দেয়। এরপর যখন সে গাড়িটি কিছু দূর চলে যায় তখন প্যানালোপি বিরাসিমনকে ভিডিও কল করে এবং তাকে জানায় যে আসলে তারা দুজনেই লেসবিয়ান নয়, বাস্তবে জ্যোতি এবং বি কিউব একে অপরকে ভালোবাসে। তারপর প্যানালোপি নারীকুটটিকে ফোনটা দিতে বলে এবং তারা নারীকুটটিকে খুব অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকে, যা শুনে বিরাসিমনও অনেক হাসতে থাকে এবং এভাবে এরা বিরাসিমনকে বোকা বানিয়ে বিরাসিমনের হাত থেকে রক্ষা পেয়ে যায় এবং এই গল্পটাই এইখানে শেষ হয়ে যায়। এই সিরিজের তৃতীয় গল্পের নাম হলো ভান মঙ্গল অর্থাৎ আকাশের মেয়ে। এই গল্পে একটি পরিবারকে দেখানো হয় যেখানে মোট 5 জন সদস্য থাকে, যাদের মধ্যে কর্তা হচ্ছেন সত্যা, তার স্ত্রী মেথি, তাদের বড় ছেলে ভারত এবং তাদের 2টি মেয়ে, যার মধ্যে বড় মেয়ের নাম বেহেদি এবং ছোট মেয়ের নাম পাল্লুথাই। বর্তমানে ভারত কলেজে পড়াশোনা করে। আমরা দেখতে পাই পুরো পরিবার একটি গাড়িতে করে পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি মন্দিরে যাচ্ছে। তারা মাঝে মধ্যেই এই মন্দিরে আসতো। পাহাড়ে এসে সত্যা তার ছোট মেয়ে পাল্লুথাইকে কোলে নিয়ে গোল গোল ঘুরতে থাকে, কারণ পাল্লুথাইয়ের স্বপ্ন ছিল যে সে বড় হয়ে কল্পনা চাওলার মতো আকাশে উড়বে। এরপরে আমরা দেখতে পাই একদিন বেহেদি যখন তার নাচের ক্লাসে নাচ প্র্যাকটিস করছিল তখন সে জানতে পারে যে তার প্রথম পিরিয়ডস এসেছে। দক্ষিণ ভারতে যখন কোনো মেয়ের প্রথম পিরিয়ডস চালু হয় তখন সেখানে এটিকে একটি অনুষ্ঠানের মতো সেলিব্রেট করা হয়। তাই সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন করার পর যখন বেহেদি ঘুমাতে যায় তখন তার মা তাকে তার ভবিষ্যৎ জীবন সম্পর্কে
সম্পর্কে অনেক কিছু শেখায় এবং বলেন যে তুমি এখন একটি পরিণত মেয়ে হয়ে গিয়েছো, যার কারণে বাইরে ঘুরতে থাকা অনেক শিকারী তোমাকে শিকার করতে চাইবে, তাই তুমি তোমার শরীর সবসময় ঢেকে রাখবে। এই শরীরে শুধুমাত্র তোমার অধিকার আছে, আর কারণ নয়। এই কথা বলার পর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। এর বেশ কিছুদিন পরে পল্লু থাই নাচের ক্লাসের বাইরে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময়ই সেখানে কিছু ছেলের দল আসে এবং পল্লু থাইকে সেখান থেকে গাড়িতে করে তুলে নিয়ে যায়। তারা তাকে একটি নির্জন জায়গায় নিয়ে আসে। তখন তারা বুঝতে পারে যে তারা আসলে যাকে তুলতে গিয়েছিল তারা তাকে না, বরং অন্য কাউকে তুলে এনেছে, যে একটি বাচ্চা মেয়ে। আসলে তারা পল্লু থাইয়ের দিদি বেহেদি, যার কিছুদিন আগেই পিরিয়ডসের সেরামনি হয়েছে, তাকেই তুলতে গিয়েছিল। কিন্তু তবুও তারা ওই বাচ্চা মেয়েটিকে রেহাই দেয় না এবং সেই 12 বছরের বাচ্চা মেয়েটিকে তারা ধর্ষণ করে। আর অন্যদিকে তার পরিবার তাকে পাগলের মতন খুঁজতে থাকে। এরই মধ্যে ভারত তাদের জানায় যে তার ফোন কোথাও যেন হারিয়ে গেছে এবং লাস্ট টাইম তারই ফোন থেকে কেউ ফোন করে পল্লু থাইকে নাচের ক্লাসের বাইরে দাঁড়াতে বলে। তাদের মধ্যে এইসব কথা চলছিলই, ঠিক সেই সময় তারা লক্ষ্য করে যে দূর থেকে পল্লু থাই হেঁটে আসছে এবং মেয়েটির অবস্থা খুবই খারাপ। তারা তাড়াতাড়ি তাদের মেয়েকে বাড়ির ভেতরে নিয়ে যায় এবং বাড়িতে আসার পর পল্লু থাই একে একে সব কিছু সবাইকে খুলে বল, যা শুনে তারা কাঁদতে থাকে। সত্যা তার স্ত্রীকে বলে যে সে এক্ষুনি যাচ্ছে পুলিশকে সব কিছু জানাতে, কিন্তু মেথি সত্যাকে থামিয়ে দেয় এবং বলে যে এটি আমাদের পরিবারের জন্য খুব লজ্জাজনক একটি ব্যাপার। এই কথাগুলো জানাজানি হলে মেয়ে এবং পরিবারের শুধু দুর্নামই হবে, আর কিছু নয়। পরদিন মেথির বাড়িতে কিছু প্রতিবেশী আসে এবং তারা তাকে জিজ্ঞাসা করে যে আমরা শুনলাম নাকি কালকে পল্লু থাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর উত্তরে মেথি সবাইকে মিথ্যা কথা বলে। সে বলে এমন কিছু নয়, পল্লু থাই কোথাও যায়নি, সে আসলে কাউকে কিছু না জানিয়ে আইসক্রিম কিনতে গিয়েছিল। এইভাবে মেথি পুরো বিষয়টিকে সবার কাছ থেকে লুকিয়ে যায়। অন্যদিকে ভারত তার বন্ধুদের সাথে এই সমস্ত ব্যাপারে সবকিছু শেয়ার করে এবং তারা সিদ্ধান্ত নেয় যে এর পেছনে যারা আছে তাদেরকে তারা খুঁজে বার করবেই। এরপর সন্ধ্যায় অফিস থেকে যখন সত্যা বাড়িতে ফিরে আসে তখন পল্লু থাই তার বাবাকে দেখে তাকে জড়িয়ে ধরে, কিন্তু সত্যা তার মেয়েকে তার কাছ থেকে সরিয়ে তাকে বলে যাও তুমি রুমে গিয়ে আরাম করো। বাবা মেয়ের এইরূপ ব্যবহার দেখে রাত্রে মেথি সত্যাকে জিজ্ঞেস করে কেন সে পল্লু থাইয়ের সাথে এইরূপ আচরণ করছে। তখন সত্যা তাকে বলে যে বাবা হওয়ার সত্ত্বেও সে তার নিজের সন্তানকে রক্ষা করতে পারেনি, তাই সে ভেতরে ভেতরে নিজেই নিজেকে ক্ষমা করতে পারছে না। তারা দুজনে এইসব কথা আলোচনা করছিলই, ঠিক সেই সময়ই ভারত আসে এবং তাদের জানায় যে সে তার এক সিনিয়রের ব্যাগে তার ফোনটি দেখেছে, যার নাম ধানিয়া শেখর। কিন্তু তার সত্ত্বেও মেথি পুলিশের কাছে যেতে রাজি হয় না। কিন্তু ভারত এবং তার বন্ধুরা পুরোপুরি শিওর ছিল যে এই কাজটা ধানিয়া শেখর ছাড়াই আর কেউ করেনি, এই কাজটা ধানিয়া শেখরই করেছে। ভারত এবং তার বন্ধুরা মিলে ধানিয়া শেখরকে উচিত শাস্তি দেওয়ার জন্য পরিকল্পনা করে এবং সুযোগ পেয়েই তারা সবাই মিলে ধানিয়া শেখরকে ধরে তার গোপনাঙ্গ কেটে ফেলে, যাতে সে পরবর্তীকালে আর কখনো অন্য কোনো মেয়ের সাথে এইরকম কাজ করতে না পারে। পরের সিনে আমরা দেখতে পাই সত্যা নিজের পরিবারের সাথে আবারও সেই পাহাড়ের ওপরে মন্দিরে গিয়েছে এবং প্রত্যেকবারের মতো সে তার মেয়েকে কোলে নিয়ে গোল গোল করে ঘোরাচ্ছে এবং তাকে বলছে যে তার সাথে যা যা ঘটেছে যাতে সে সেগুলো সব ভুলে যায়। সত্যা চলে যাওয়ার পর মেথি তার মেয়ের কাছে আসে এবং মনে মনে ভাবে এভাবে কষ্টে বেঁচে থাকাচ্ছে মরে যাওয়া অনেক গুণ ভালো, এবং সে এটা মনে করতে করতে পল্লু থাইকে সেখান থেকে ধাক্কা দিয়ে পাহাড়ের নিচে ফেলে দেয় এবং সে ওইখানেই মারা যায়। কিন্তু পরের সিনে দৃশ্য বদলে যায় এবং আমরা বুঝতে পারি যে মেথি আসলে একটি দুঃস্বপ্ন দেখছিল, মানে এইগুলো সবই তার কল্পনা ছিল। মেথি তখন মনে মনে ভাবতে শুরু করে যে এইরকম সমাজের সম্মান আমার চাই না, যার জন্য আমাকে আমার মেয়ের প্রাণ নিতে হয়। এরপরে সে পল্লু থাইয়ের মাথায় হাত বুলিয়ে তাকে বলে যে তোমার যত উপরে ওড়ার তুমি ওড়ো, আমি জানি তুমি একদিন নিশ্চয়ই কল্পনা চাওলার মতন হয়ে উঠবে, আমি সবসময় তোমার সঙ্গে আছি মা। আর এইখানেই এই সিরিজটি শেষ হয়ে যায়। এটি হচ্ছে এই সিরিজের চতুর্থ এবং লাস্ট গল্প, যেখানে আমরা একজন গর্ভবতী মহিলাকে দেখতে পাই যার নাম সুমতি। সুমতির হরি নামের একটি ছেলের সাথে ভালোবাসা হয় এবং তারা দুজনে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে। তাদের এই বিয়ে সুমতির পরিবার মেনে নেয় না, তাই সুমতি বর্তমানে তার স্বামীর সাথে ব্যাঙ্গালোরে থাকে। কিন্তু যখন সুমতির মা হওয়ার খবর তার পরিবারের কাছে পৌঁছায় তখন তার বাবা জানকী রামন পুরনো সমস্ত কিছু ভুলে গিয়ে তার মেয়ের কাছে ব্যাঙ্গালোরে আসে। সুমতি জানকী রামনকে দেখে খুব খুশি হয়। এরপর যখন সুমতি তার যোগা ক্লাসে যায় তখন জানকী রামনও তার সাথে যায় এবং সে তার মেয়েকে খুব যত্ন
আত্মীয়াত্মী করতে শুরু করে। জানকী রামন সুমতিকে সবসময় চোখে চোখে রাখে যাতে এই অবস্থায় তার কোনো অসুবিধা না হয়। জানকী রামন হরিকে জানায় যে সে সুমতিকে নিজেদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায়। আসলে জানকী রামনের ইচ্ছা যে সুমতির মা হওয়ার অনুষ্ঠান নিজেদের গ্রামেই করা হোক, কিন্তু হরি তাতে রাজি হয় না। সে বলে সুমতির এই অনুষ্ঠান তাদের বাড়িতে না করে একটি হোটেলে করলে ভালো হয়, তাতে হরির পরিবারও এই অনুষ্ঠানে আসতে পারে। কিন্তু তবুও হরি জানকী রামনকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। তার ধারণা যে সুমতির পরিবার থেকে তাদের এখনো ভয় আছে। কিন্তু হরির বারণ করার সত্ত্বেও সুমতি তার বাবার সাথে গ্রামের বাড়িতে যায়। সেখানে গিয়ে সুমতি জানতে পারে যে সুমতি ও হরির বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর জানকী রামন তার বাকি সন্তানদের আর পড়াশোনা করতে দেয়নি, যা শুনে সুমতির মন অনেক খারাপ হয়ে যায়। সুমতি বাড়িতে আসার পর সবকিছুই ঠিকঠাক চলছিল। তারা সবাই মিলে একসাথে খেতে বসে, কিন্তু তখনই সুমতির পিপাসা পায় আর সে জল চাইতে তার বাবা জানকী রামন তার কাছে একটি ঘটি করে জল আনে। সুমতি কিছুটা জল পান করে এবং বাকি অবশিষ্ট জল সে একপাশে ফেলে দেয়। এরপরেই আমরা দেখতে পাই জানকী রামন তার পরিবারের সব সদস্যদের অনুষ্ঠানের জন্য এগোতে বলে এবং সে জানায় যে সে সুমতি এবং তার মায়ের সাথে পেছনে আসছে। এখন বাড়িতে শুধু সুমতি এবং তার মা ও জানকী রামন থাকে। ঠিক সেই সময়ে হঠাৎ করে সুমতির শরীর খারাপ হতে শুরু করে এবং সে তার রুম থেকে বেরিয়ে আসে। সে মনে মনে ভাবে এই রকমটা তার সাথে প্রথমবার ঘটছে, হয়তো প্রেগনেন্সির জন্য তার শরীর খুব একটা ভালো নেই। কিন্তু বেশ কিছুক্ষণ পরেও যখন তার শরীর ভালো হয় না, তখন সুমতির মা জানকী রামনকে দ্রুত ডাক্তার ডাকতে বলে। কিন্তু এতে জানকী রামন জানায় যে এতে এত ব্যস্ত হওয়ার কিছু নেই, সে একেবারেই ঠিক আছে, শুধু তার একটু বিশ্রামের প্রয়োজন। এরপর ধীরে ধীরে জানকী রামনের আসল চেহারা বেরিয়ে আসে এবং সে তার স্ত্রীকে একটি ঘরে আটকে দরজা বন্ধ করে দেয়। সাথে সাথে সে সুমতির দরজা বাইরে থেকে লাগিয়ে দেয়। এরপরেই সুমতির রক্তবমি চালু হয়। সে তার বাবার কাছে মিনতি করতে থাকে এবং বলে যে প্লিজ আমাকে ছেড়ে দাও। কিন্তু তার বাবা তাকে বলে যে তুমি পালিয়ে যাবার পর আমাকেও অনেক অপমান সহ্য করতে হয়েছে, এখন তোমার মৃত্যুতেই আমার সম্মান আবার ফিরে আসবে। আসলে জানকী রামন সুমতির জলে বিষ মিশিয়ে সুমতিকে পান করতে দিয়েছিল, যার কারণেই সুমতির এখন এই অবস্থা। বেশ কিছুক্ষণের মধ্যেই সুমতি মারা যায়। সুমতির মৃত্যুর পর সুমতির স্বামী হরি সেখানে আসে এবং তার স্ত্রীকে এই অবস্থায় দেখে সে পাগলের মতন কাঁদতে থাকে। হরির বুঝতে বাকি থাকে না যে এসব জানকী রামনের কর্ম। তাই হরি জানকী রামনের বিরুদ্ধে কোর্টে মামলা করে, কিন্তু সুনির্দিষ্ট প্রমাণের অভাবে আদালত জানকী রামনকে মুক্তি দিয়ে দেয়। পরবর্তীকালে হরি আবারও হাইকোর্টে আপিল করে আর এভাবেই এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই পুরো সিরিজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কত নম্বর গল্পটি আপনাদের মনে সবথেকে বেশি দাগ কেটেছে কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এই রকমই আরও একটি দুর্দান্ত এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।